গার্মেন্টস ইন্ডাস্ট্রি এটা এখন চালানোই মুশকিল হয়ে গেছে। আমাদের বন্ধ হয়নি, বাট লোনে অনেক বেশি লোন হয়ে গেছে। আমরা একাই যুদ্ধ করে যাব, আর আমাদেরকে ইন্ডাস্ট্রি ক্ষতি করার জন্য সবাই উঠে পড়ে লাগবে, আমরাই বা কতদিন পারবো। পলিটিক্যাল কিছু ইন্ধনের কারণে। পলিটিক্যাল ইন্ধন এটা কাকে দিচ্ছে? সরাসরি কি একটা শ্রমিককে এসে দিবে? সেটা দিচ্ছে হচ্ছে শ্রমিক যারা লিডার আছেন তাদেরকে দিচ্ছে। তারা স্তর বাই স্তর এসে ফ্যাক্টরিগুলোর ভিতরে পর্যন্ত ঢুকে দিয়ে এই ধরনের আনরেস্ট, ভাঙচুর, বিভিন্ন কাজ করছে। ছাদে বসে দুপুরবেলায় রোদের মধ্যেও ভাত খেতাম, আর আমি ম্যাক্সিমাম ডেতে ওয়ার্কারের সাথে ভাত খেতাম। ওয়ার্কাররা আমাকে এই আদর করে খাওয়াই দিত, ও আদর করে খাওয়াই দিত, এরকম করত। স্ট্রাগল জীবনে করছি ওয়ার্কারের সাথে থেকে, যে কষ্ট আমি করেছি, কিন্তু তার রেজাল্ট কি পাচ্ছি? আর তার তো রেজাল্ট নাই। এখনকার দিনে এসে কিছু সন্ত্রাসী শ্রমিক, নামধারী সন্ত্রাসী হোয়াটসঅ্যাপ গ্রুপ করে বাইরের থেকে তাদেরকে লিড দিচ্ছে, তারা ভিতরে এই ধরনের অপকর্ম করছে। আমরা না সাধারণ মানুষ, যে সরকারি আসবে আমাদের কোনো পরিবর্তন নেই, কারণ আমরা কখনো পলিটিক্স করি না, কোনো সংগঠনের সাথেও সম্পৃক্ত না। আমি কোনোদিন বিজিএম ইলেকশনও করিনি। আজকে ইন্ডাস্ট্রি রান করতে যে প্রত্যেকটা মালিক যে হিমশিম খাচ্ছে, যার জন্য কি দেশে এত আনরেস্ট, অরাজকতা সৃষ্টি হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি কেন অতিথি বলছি, এর আগেও তিনি আমাদের অতিথি ছিলেন, অনন্ত জলিল। মিস্টার অনন্ত জলিল, নতুন করে আপনাকে পরিচয় দেওয়ার কিছু নেই, আপনি আপনার নামেই পরিচিত, আলোচিত। আপনি এখন কি ধরনের সমস্যার মুখোমুখি? বিশেষ করে আপনাকে বেশ কিছুদিন ধরে বিচলিত দেখা যাচ্ছে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি এটা এখন চালানোই মুশকিল হয়ে গেছে আমাদের। প্যান্ডামিকের সময় আমাদের ব্যবসাটা মানে যতখানি ক্ষতি হয়েছে, তার চেয়ে বেশি ক্ষতি হয়ে গেছে হচ্ছে আপনার ইউক্রেন যুদ্ধ। সব কিছু মিলিয়ে অর্থনীতির যে মন্দা ভাব, এটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে পড়ে। এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি একদিকে স্ট্রাগল করতেছিল, মানে এখন বেতন উঠানোই মুশকিল। আমাদের দেশে যখন সবকিছুর দাম বেড়ে যায়, কারণ ডলারের দাম যখন ইন্টারন্যাশনাল মার্কেটে বেড়ে যাবে, তখন এটা প্রত্যেকটা দেশেই এটার প্রভাব পড়বে। এই যে কারেন্সির যেই মানে এত বড় একটা অধঃপতন, এটার কারণে যেহেতু ইম্পোর্ট করে আনতে হয় আমাদের দেশে, সবকিছুর দাম বেড়ে গেছে। এই দাম বেড়ে যাওয়াতে শ্রমিকদের যে বেতন, এটা আমরা 2024-এর ডিসেম্বরে একসাথে 54% বেড়ে যায়। 54% বেড়ে দেওয়ার সাথে সাথে গ্যাসের বিল বেড়ে যায় হচ্ছে, যেখানে 12 টাকা পার ইউনিট ছিল, 32 টাকা 50 পয়সা পার ইউনিট। এখন একটা শ্রমিক যে বেতন পেত আগে, আর 54% বেতন বেশি পাওয়ার কারণে তার যে অর্থনীতিভাবে অনেক লাভ হয়ে গেছে তা না। তার কিন্তু ওই চাল ডাল, তার যে প্রতিদিনের যে নিত্য প্রয়োজনীয় জিনিস, সেটা কিন্তু বেশি দাম দিয়ে কিনতে হয়েছে। প্রবলেমটা হয়েছে আমাদের, একদিকে এই দিকে ঊর্ধ্বগতি হয়েছে, আর আমরা নিম্ন গতিতে চলে গিয়েছি। 30 থেকে 35% গার্মেন্টসের অর্ডার কমে গেছে এবং প্রাইস কমে গেছে। এপুর ভ্যালু যেটা ছিল সেটা প্রাইস কমে গেছে, যেহেতু ওয়ার্ল্ড মার্কেটে হচ্ছে ইকোনমি ফল করেছে। এই কারণে গার্মেন্টসে কিন্তু মানে প্রতি মাসে যে লসের যে অ্যামাউন্টটা, এটার অ্যামাউন্টটা অনেক বড় অ্যামাউন্ট। আর এই অ্যামাউন্ট হতে 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 যে এই 3 বছরে যে বিশাল অঙ্ক হয়ে গেছে। তারপরে হচ্ছে অস্থিরতা, এই দেশের যে অস্থিরতা আছে, শ্রমিকদেরকে ভুল টুল বুঝিয়ে যে ধরনের আনরেস্ট করা হচ্ছে বিনা কারণে, ফ্যাক্টরিতে ভাঙচুর, আনরেস্ট, এগুলি করা হচ্ছে। এই সব কিছু মিলিয়ে একদিকে হচ্ছে ফ্যাক্টরিতে লস হচ্ছে, আরেকদিকে বিনা কারণে ফ্যাক্টরিতে ভাঙচুর, আনরেস্ট হবে। এই দুইটা মিলিয়ে আজকের যে আপনার যে প্রথম যে কোশ্চেনটা ছিল, যে আপনাকে বিচলিত দেখা যাচ্ছে, কারণটাই হচ্ছে এটা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আপনি বলছেন যে 54% বেড়েছে, কিন্তু এটা তো আমার কাছে একটু অবিশ্বাস্য মনে হয়। 54%। আপনি ধরেন একজনের বেতন যদি ধরেন 10,000 টাকা হয়, তার বেতন একসাথে হয়ে গেছে মানে অলমোস্ট 14,000 টাকা। বেতনটা বাড়ছে, এইটার জন্য আমার আক্ষেপ না। কারণ ওই যে বললাম না যে নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম ডলারের সাথে বেড়ে গেছে।
বেড়ে যাওয়াতে তাদের বেতনটাও বাড়াতে হয়েছে, নাহলে তো তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যেত। বাট এতে করে যদি আমাদেরও আবার 50% যদি মানে আমাদের বিজনেস ইনক্রিজ করতো, এপই ভ্যালু ইনক্রিজ করতো, তাহলে আমাদের আবার এখানে কোনো সমস্যা হতো না। এটা কি হয়েছে, আমাদের আরো ডিক্রিজ করছে 30% এপই ভ্যালু। আপনার তো কোনো গার্মেন্টস বসে যায়নি কিংবা বন্ধ হয়নি? আমাদের বন্ধ হয়নি, বাট লোনে অনেক বেশি লোন হয়ে গেছে। বন্ধ হয়নি, বাট লোন হয়ে গেছে। ধরেন আমি যদি আগে আপনাকে একটা এক্সাম্পল দিই, আগে যদি আমরা 45 লাইনে 10 লক্ষ গার্মেন্ট শিপমেন্ট করলে বা 12 লক্ষ গার্মেন্ট শিপমেন্ট করলে 10-12 লাখ গার্মেন্ট যদি 55 লাখ ইউএস ডলার হতো, এখন সেই 12 লাখ পিস গার্মেন্ট শিপমেন্ট করলে 39 লাখ ডলার হয়, 40 লাখ ডলার। এই যে গ্যাপটা, আমরা তো জানেন যে 75% হচ্ছে আমরা ব্যাক টু ব্যাক এলসি করি, মানে এই পেমেন্টটা তো আমাদের সাপ্লায়ারকে দিয়ে দিতে হয়, সেটাই যেখানেই হোক না কেন। 25%, এই 25%-এর 2% ধরেন ব্যাংক ইন্টারেস্ট বিভিন্ন দিকে চলে যায়, এর ভিতরে একই ভ্যালুর 2% চলে যায় কমার্শিয়াল কস্ট। তা আমাদের 20%, এই 20%-এ আপনি যদি 55 লাখ ডলারের 20% আপনার সিএম পোর্শন, আবার 39 লাখ ডলারেরই তো আপনার সিএম পোর্শন, এটা দিয়েই তো আপনাকে ইন্ডাস্ট্রি রান করতে হবে। এই ইন্ডাস্ট্রি রান করতে যে প্রত্যেকটা মালিক যে হিমশিম খাচ্ছে, যার জন্য কি দেশে এত আনরেস্ট অরাজকতা সৃষ্টি হয়েছে, আরো কিছু সৃষ্টি হয়েছে, যার জন্য সৃষ্টি হয়েছে সবকিছু খুলে বলতে চাই না। যদি না বলেন তাহলে সমাধান হবে কি করে? আমি তো অনেক বলেছি যে যারা এটাকে লিড দেয়, এই শ্রমিকদেরকে লিড দেয়, তাদের নিজস্ব তো কোনোদিন ইন্ডাস্ট্রি ছিল না, থাকবেও না, আগামীতেও হবে না। তারা তো আসলে মানুষেরকে এই লিড দিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করে কিছু টাকার জন্য শ্রমিকদেরকে লিড দিয়ে দেশের এই ক্ষতিটা করছে। আসলে তারা তো কোনোদিন কোনো শ্রমিককে চাকরি দিতে পারবে না। আপনি রাজনৈতিকভাবে কখনো কোনো মতাদর্শী ছিলেন? না। বিজেপির অনেকেই তারা বিশেষ রাজনৈতিক মতাদর্শী ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শী ছিলেন, কেউ কেউ এমপি হয়েছেন, কেউ কেউ মেয়র হয়েছেন, এবং আজকে কিন্তু অনেকেই দেশের বাইরে। এবং আপনি এটাকে অস্বীকার করবেন যে তৈরি পোশাক খাতের অনেকেই টাকা পাচার করেছেন? আমরা না সাধারণ মানুষ, যেই সরকারি আসবে আমাদের কোনো পরিবর্তন নেই, কারণ আমরা কখনো পলিটিক্স করি না, কোনো সংগঠনের সাথেও সম্পৃক্ত না। আমি কোনোদিন বিজিএমইতে ইলেকশনও করিনি আজ পর্যন্ত। এই জন্যে আমি এগুলির সম্পূর্ণভাবে এগুলোর বাহিরে। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা যখন ছোট একটা ইন্ডাস্ট্রি করি, আজকে এত বড় ইন্ডাস্ট্রি, এটার ভিতরে সবাইকে সাথে নিয়ে, আমাদের শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা সাথে নিয়ে কিন্তু আজকে এত দূরে আসে। এই এত দূরের মধ্যে যে ঘুমটা লেগেছে আর কি, যে ঘুমটা এখন খাচ্ছে আস্তে আস্তে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো ধ্বংসের কাছে, সেটা হলো পলিটিক্যাল কিছু ইন্ধনের কারণে। পলিটিক্যাল ইন্ধন এটা কাকে দিচ্ছে? সরাসরি কি একটা শ্রমিককে এসে দিবে? সেটা দিচ্ছে হচ্ছে শ্রমিক যারা লিডার আছেন তাদেরকে দিচ্ছে। তারা স্তর বাই স্তর এসে ফ্যাক্টরিগুলোর ভিতরে পর্যন্ত ঢুকে দিয়ে এই ধরনের আনরেস্ট, ভাঙচুর, বিভিন্ন কাজ করছেন। তা আপনারা একটা জিনিস আমি এখনো বুঝি না, বা বুঝাতে পারবো কিনা আমি জানি না, শ্রমিকরা যেই অবুঝের মতো কাজটা করছে, তারা তাদের ভবিষ্যৎটাকে শেষ করে দিচ্ছে। আপনার প্রতিষ্ঠানের ভবিষ্যৎ এখন কোন? আমাদের প্রতিষ্ঠানের ভবিষ্যৎ এটাই মনে করছি। আমি যেরকম মানসিকভাবে দুর্বল হয়ে গেছি, যে এইভাবে তো প্রত্যেকটা মালিকই এরকম হয়ে যাওয়ার কথা। আমি তো তাও গার্মেন্ট চালিয়ে রাখছি। আপনি তো জানেন যে এই আনরেস্টে 230টা প্রজেক্ট, বড় বড় প্রজেক্ট আশুলিয়া, গাজীপুর, আবার বন্ধই করে দিছে মালিক। এই শ্রমিকগুলি লক্ষ লক্ষ শ্রমিক কোথায় এখন? কি করে তারা এখন? তারা কি করে এখন? তাদের ওই শ্রমিক লিডাররা তাদেরকে বেতন দেয় না তাদেরকে চাকরি দিয়েছে? এখন তারা কি করে? এখন শ্রমিক লিডাররা বলতে পারেন যে অনন্ত ভাই আমাদেরকে নেগেটিভ ভাবে প্রচার করছেন। আসলে ভাই আমি নেগেটিভ ভাবে প্রচার করছি না, আমি সত্যটা তুলে ধরার চেষ্টা করছি যে আপনি একটা ইন্ডাস্ট্রি আপনার ইন্ধনে ধ্বংস হয়ে যাবে, 10-12 হাজার শ্রমিকের একটা কর্মসংস্থান ধ্বংস হয়ে যাবে। আপনি এই 10-12 হাজারের সাথে যে 10-12 লক্ষ লোক জড়িত, তাদের অভিশাপও আপনার একদিন লাগবে। এখন আপনি মনে করছেন যে আমি অনেক কিছু করে ফেলছি এইভাবে ইন্ডাস্ট্রি ধ্বংস করে, এটা ঠিক না। আপনারও একদিন অনেক বড় ক্ষতি আল্লাহ করবে, কারণ আল্লাহ তাআলা কারো রিজিক আপনি মারবেন, কারো হক আপনি মারবেন, আল্লাহ তাআলা আপনাকে
কেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন? সমস্যাটা কোথায়? আপনার শ্রমিক আপনার সাথে দীর্ঘদিন 28 বছর ধরে কাজ করছে, আপনি বললেন যে অনেক শ্রমিক আছে দীর্ঘদিন ধরে আপনার সাথে কাজ 28 বছর আমার সাথে কাজ না করলেও আমার ইন্ডাস্ট্রির তাদেরকে সাথে কাজ করছে। কিভাবে মানে বিভ্রান্ত করা যায়? তারা কেন বা বিভ্রান্ত হয়? কেন বিভ্রান্ত হয়? আপনি দেখেন গার্মেন্টস গুলো, গার্মেন্টস শ্রমিকরা ভেঙে তছনছ করে ফেলে, আগুন জ্বালিয়ে দেয়। তা আপনি একবার বলেন যে তাদেরকে কারা মোটিভেট করছে? একটা মালিক তাদের কর্মসংস্থান করে দিয়েছে, দিন রাত পরিশ্রম করে তাদের স্যালারি ট্যালারি, বায়ারের কাছ থেকে অর্ডার আনা, শিপমেন্টের অ্যারেঞ্জমেন্ট করা, ব্যাংকিং করা, লোন নেওয়া, এই যে সবকিছু করার পরে একটা শ্রমিককে তার বেতন বুঝিয়ে দেওয়া, এগুলি করা। এখন সে যদি ইন্ডাস্ট্রি না থাকে, তাকে কে এই চাকরি দিবে আর কোথা থেকে সে বেতনটা পাবে? এটা কেন বুঝতেছে না তারা? আপনার সবাই কিন্তু বুঝতেছে না এটা না। যেমন আমাদের কোম্পানি 12,000 লোক, বুঝে নাই তো মাত্র 200 লোক। এই 200 লোকের ইন্ধনে তো আজকে এই ক্ষতিটা হয়েছে। এই 12,000 লোক তো আর একসাথে কিছু করলে তো এই সব বিল্ডিং সব ভেঙে ফেলতে পারতো। আপনি দেখছেন না কি করেছে আপনার এই কি বলে এটা, গণভবনের ওয়াল, এত স্ট্রং ওয়াল, সেইগুলি সব ভেঙে ফেলতে পারে, গেট ভেঙে ফেলতে। সেটা তো গণ অভ্যুত্থান না, গণ অভ্যুত্থান। তাই এই তো একত্রে যদি 12,000 লোক যদি আজকে এটা না বুঝতো, তাহলে তো সবকিছুই ভেঙে ফেলত। আমার কথা হচ্ছে 12,000 লোককে তো তারা একত্রে বুঝাতেও পারবে না। তারা চিহ্নিত করে যে কাদেরকে বোঝানো সম্ভব। আপনি বলছেন যে দীর্ঘদিন ধরে আপনি ক্ষতির মুখোমুখি হচ্ছেন, লস দিচ্ছেন। তো এইভাবে লস দিতে 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 কোন পর্যায়ে যাবেন আপনারা, কিংবা যান আপনারা? আমরা কোন পর্যন্ত যাই সেটা এখনই নির্ধারণ করা সম্ভব না। আমরা তো কষ্ট করে কাজ করি, অর্ডার আনি, ফ্যাক্টরিকে চালাই, ব্যাংকের লোন দেওয়ার চেষ্টা করি, যে এটাকে আবার ঘুরে দাঁড়া করানো। এখন যদি মানে আমরা একাই যুদ্ধ করে যাব আর আমাদেরকে ইন্ডাস্ট্রি ক্ষতি করার জন্য সবাই উঠে পড়ে লাগবে, আমরাই বা কতদিন পারবো? এখন দেখা যাক আল্লাহ তাআলা কার ভাগ্যে কি রাখছে। আজকে 12,000 শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, শুরুটা আপনি কিভাবে করেছিলেন? একদম শুরু না, আমি আসলে কেউই না 12,000 শ্রমিকের কর্মসংস্থান করা। এগুলো আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার দান। আর এখানে যারা কাজ করেছে আমার সাথে, যারা কর্মকর্তা কর্মচারী শ্রমিক কাজ করেছে, তারাই এই ইন্ডাস্ট্রিকে গড়েছে। আবার তাদের ইন্ডাস্ট্রি কিছু মুষ্টিম্য, কিছু হাতে গোনা 200 লোক, 150 লোক, 250 লোকের দ্বারা তারা হ্যাপ্রোনাইজ হয়ে ইন্ডাস্ট্রির ক্ষতি করবে। এখন আমি একা তো আর কিছু করে ফেলতে পারবো? হিপ্নোটাইজ হয়ে। হ্যাঁ, তারাই তো হিপ্রোনাইজ না হলে এটা করলো কেন? আমি বলছিলাম কারণ যারা তাদেরকে হেপ্রোনাইজ করেছে তারা কি 1 মাসেরও বেতন দিয়েছে তাদেরকে? তারা আরো কি করে শুনবেন? তাদেরকে বুদ্ধি দিয়া প্রথমে হইলো অ্যাবসেন্ট করা, চাকরি ছাড়া। তাদের কাছে বলে আমাদেরকে বলো আমরা বেতন এনে দিচ্ছি, তারা আবার ওইখান থেকে ভাগবে। এটা এই যে কাঁচা মাটির মতন শ্রমিকরা, এগুলি কবে বুঝবে? কবে এরা বুঝবে? এগুলি সংগ্রামের কথাটা শুনতে চাচ্ছি। কষ্ট তো প্রত্যেকটা মানুষের স্ট্রাগল আছে, সেটা আমারও আছে। আপনি জানেন টনি ব্লেয়ার যখন ইংল্যান্ডে আসে, মানে লন্ডনে আসে, ইংল্যান্ড তো তারই দেশ, লন্ডনে আসে, তখন এসে শুয়ে থাকে হচ্ছে আপনার মানে গার্ডেনে শুয়ে থাকে। তিনি কিন্তু ওই দেশেরই আবার প্রাইম মিনিস্টার হয়েছে। এরকম ইতিহাস পৃথিবীতে অনেক আছে। প্রত্যেকটা মানুষের স্ট্রাগল আছে। স্ট্রাগলের পরে যে সাকসেসটা আসে, আমার স্ট্রাগল হচ্ছে আমি যখন 200 লোকের ইন্ডাস্ট্রি ফ্যামিলি থেকে আমাকে দিল, আমি যখন শুরু করলাম এটার হাল ধরা, তারপরের থেকেই তো এই যে যত ইন্ডাস্ট্রি দেখেন, মানে আমি একটা কথা নিজেকে নিজে কেন বলতে চাই না, এগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না যে আমি এগুলো করেছি। এগুলো একদম একটা শিরক বলা যেতে পারে, এই জন্য আমি এগুলো বলতে চাই না। আমি এইটুকু বলতে চাই যে এই 200 লোকের ইন্ডাস্ট্রি একটা ভাড়া বিল্ডিং এ ছিল মিরপুরে। তারপরে এই কত জার্নি, কত স্ট্রাগল, এরকম জায়গা কিনা, এত বড় 1 by 1 ইন্ডাস্ট্রি করা, সেই 200 লোক থেকে 12,000 লোকের কর্মসংস্থান করা, নিজস্ব মানে এই ধরনের মানে প্রতিষ্ঠান করা, এটা যারা আমার সাথে ছিল এবং আমি নিজে কত কষ্ট করেছি, সব থেকে কষ্ট করেছি, এবং আল্লাহ তাআলা সাহায্য করেছেন সবকিছু। ওয়ার্কারের সাথে আগে আমি ভাত খেতাম দুপুরবেলা। আগে এই ধরনের ইন্ডাস্ট্রি এরকম এত সাজসজ্জা ছিল না, ক্যান্টিন ছিল না, এসি ছিল না। হ্যাঁ, তখন আমরা ছাদে বসে দুপুরবেলায় রোদের মধ্যেও ভাত খেতাম। আর আমি ম্যাক্সিমাম ডেতে ওয়ার্কারের সাথে ভাত খেতাম।
ওয়ার্কাররা আমাকে এই আদর করে খাওয়াই দিত, ও আদর করে খাওয়াই দিত, এরকম করতো। তা আমার এই ইতিহাস অনেক, যে ওয়ার্কারের সাথে আমি, দেখা গেছে একটা ফ্যাক্টরি চলতেছে, সুইং ফ্লোর 10-12 ঘন্টা, 12 ঘন্টা আমি ওয়ার্কারের সাথে ওইখানেই খাওয়া দাওয়া করতাম, ওদের সাথে টিফিন খেতাম ফ্লোরে বসে। অনেক স্টোরি আছে। নিজের সংগ্রামটা এই সংগ্রামটা করে করেই তো আজকে এইভাবে আসা। আমি কখনো ফ্যাক্টরি আর অফিস কিন্তু আলাদা করি না, এই জন্য যে সব সময় ওয়ার্কারের সাথে আমার একটা অ্যাটাচমেন্ট থাকতে হবে। আমি মিরপুরে যখন ভাড়া বিল্ডিং ছিল তখনও ওয়ার্কারের সাথে অফিস করেছি। আজকে যে এত বড় ইন্ডাস্ট্রি, এই যে অফিস যা দেখছেন, এগুলো কিন্তু এদের সাথেই বসে কাজ করা। আমি কিন্তু অন্য গার্মেন্টস মালিকরা যে গুলশানে বসে তাদের লাইফকে এনজয় করতেছে, অফিস করতেছে, আমি কিন্তু সারাক্ষণ ওদের সাথে বসে স্ট্রাগল করছি, তাদের কথা শুনতেছি, ওয়ার্কারের কথা, অফিসারদের কথা সারাক্ষণ শুনতেছি। ইভেন তো আমার বাসা থেকে বলে, তোমার একটা কোনো নিজস্ব বলতে কোনো লাইফ নেই, কোনোদিন একটা বিয়ের দাওয়াতেও তুমি যাও না। আমার মনে হয় আপনি দেখবেন যেখানেই যাই একটা নিউজ তো হবেই। আপনি এই 16 মানে 8 আর এখনো 24, তার মানে 14 কত 16 বছর চলে মিডিয়াতে। আমি 15-16 বছর, এই 15-16 বছর কয়টা অনুষ্ঠানে আমি গিয়েছি খালি চেক করে দেন। মানে দেখা গেছে অনুষ্ঠানে যাইতে হবে রাত 8টায়, আমি এতে বেরোই 10টা। আমি যে স্ট্রাগল জীবনে করছি ওয়ার্কারের সাথে থেকে, যে কষ্ট আমি করেছি, কিন্তু তার রেজাল্ট কি পাচ্ছি? আর তার তো রেজাল্ট নাই। এখনকার দিনে এসে কিছু সন্ত্রাসী শ্রমিক, নামধারী সন্ত্রাসী হোয়াটসঅ্যাপ গ্রুপ করে বাইরের থেকে তাদেরকে লিড দিচ্ছে, তারা ভিতরে এই ধরনের অপকর্ম করছে। তো জীবনে কোথাও বাড়ি গাড়ি করি নাই, বিদেশ চলে যাবো কিভাবে, বা পাসপোর্টও করি নাই। আমি দেশেই থাকবো, মানে নাগরিকত্ব না। হ্যাঁ হ্যাঁ, মানে এইটাই আর কি। আমি যা করেছি জীবনে ইনভেস্ট করেছি, আর গরিব মানুষের পিছনে যা কামাইছি খরচ করে দিয়েছি। আমি আমার দেশেই থাকবো, তবে আমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। যদি আমার ওয়ার্কাররা আমার সাথে স্ট্রাগল করতে চায় আগের মতো, আবার আমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি মনে করে তারা পলিটিক্যাল বা এই যে যাদের কথায় তারা কাজ করে, এদের কথায় তারা এইভাবে চলবে, তাহলে পরে সিদ্ধান্ত নিব। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভির দর্শক, আমার যে ভাই আছেন, ওনার এক ভিডিও শুধু আমার চ্যানেলে 40 মিলিয়ন ভিউ। আমি একবার কথা বলেছিলাম প্যান্ডামিকে, সেই তারপরে আরেকবার কথা বললাম হচ্ছে আমার মনে হয় শেরাটন হোটেলে গার্মেন্টস নিয়ে, ওইটাতে দেখি আমার চ্যানেলে এখন 25 মিলিয়ন ভিউ। তা আপনি হচ্ছেন একটা লক্ষ্মী মানুষ, এই গার্মেন্টসের পাশে থাকেন, সত্য কথা তুলে ধরার চেষ্টা করেন। আপনার প্রতি আমার অনেক অনেক দোয়া রইল ভাই। আমি এনটিভির দর্শককে বলতে চাই ভাই, যে আমি আসলে মিথ্যার আশ্রয় নিয়ে আমি কাজ করি না। কারণ এবার যেই কাজটা আমরা করেছি, সহ্য করতে না পেরে তারপরে রুখে দাঁড়ানোর চেষ্টা করছি, যে 200 লোকের জন্য এই 12,000 লোকের কর্মসংস্থান নষ্ট হয়ে যাবে। যেভাবে আমাদেরকে মিডিয়া সাপোর্ট দিয়েছে, আমাদের সেনাবাহিনী থেকে যে সাপোর্ট পেয়েছি, তারপরে আপনার পুলিশ বাহিনী থেকে যে সাপোর্ট পেয়েছি, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবসময় দেশকে ভালোবাসেন, দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য যে চেষ্টা আপনাদের, এটাকে অব্যাহত রাখেন। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ঢাকাই ছবির নায়ক, প্রযোজক এবং পরিচালক, এর বাইরে যে পরিচয় আছে তৈরি পোশাক খাতের একজন অন্যতম উদ্যোক্তা অনন্ত জলিল। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।